দেখ এই যে এই চ্যাপ্টার থেকে 3টে ক্লাস করলাম, তারপর আজকে এমসিকিউ গুলো করবো। ফার্স্ট চ্যাপ্টার এমসিকিউ, এই চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে আমাদের পরীক্ষায়? 5 নম্বর। দেখ বলছে এই অধ্যায়ের জন্য নির্ধারিত মান 5, ঠিক আছে? তো তো এই অধ্যায়ের জন্য নির্ধারিত মান 5। আমি একটা মানে এটা একটা বই, যে নায়কের বইয়ের এমসিকিউ গুলো আমি সামনে পড়িয়ে দেবো, আর বাকি অনেকগুলো বইয়ের এমসিকিউ আছে, সেই এমসিকিউ গুলো আমি পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? তো সেগুলো ওখান দিয়ে তোরা রিড করে নিবি, ঠিক আছে? মানে নিজে নিজে আগে রাইট মারবি, তারপর আমি চেক করে দেবো, ঠিক আছে? বলছে আদিম যুগে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করত? তো বল দেখি কি হতে পারে। হ্যাঁ, ডি। তার মানে আদিম যুগে মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করতো? বনের পশু পাখি শিকার করে। এবার দুইয়েরটা কি বলছে? গ্রামীণ সমাজে গ্রামীণ সমাজ পরিচালনার নিয়ম কানুন কবে থেকে শুরু হয়? বলছে গ্রামীণ সমাজ পরিচালনা, গ্রামের যে সমাজগুলো আছে না, ওইগুলো পরিচালনা করা হয়, নিয়ম কানুন কোথা থেকে শুরু হয়? ঠিক আছে, ব্যবস্থাপনা থেকে, বাণিজ্য চুক্তি থেকে, সময় বিভাজন থেকে, কর ব্যবস্থা থেকে। বলতে পারবি এটা? আবার বলছি ভালো করে বোঝ, অ্যান্সার দিতে পারবি। এটাই পড়েছিলাম, এটা আমি পড়িয়েছিলাম কিন্তু। হ্যাঁ, বলছে কি গ্রামীণ সমাজ পরিচালনা, মানে গ্রামের যে সমাজ আছে না, ওটা পরিচালনা করা হয়। গ্রামীণ সমাজটাও তো একটা পরিচালনা করা হয়। এই পরিচালনার নিয়ম কানুন কোথা থেকে শুরু হয়? ব্যবস্থাপনা থেকে। বলেছিলাম ব্যবস্থাপনা থেকে শুরু হয়, ব্যবস্থাপনা থেকে। গ্রামীণ সমাজ ব্যবস্থা কখন থেকে গড়ে উঠলো? গ্রামীণ সমাজ ব্যবস্থা কখন থেকে গড়ে উঠলো? দেখ কি লিখেছে, মানে গ্রামীণ সমাজ ব্যবস্থা কবে থেকে শুরু হয়েছে? বলছে যখন থেকে মানুষ যাযাবর বৃত্তি পরিত্যাগ করলো। যাযাবর বৃত্তি বুঝতে পারলি? কোনটা যাযাবর বৃত্তি পরিত্যাগ করলো? করে একটা নির্দিষ্ট স্থানে বসবাস করতে লাগলো, তখন থেকেই কিন্তু গ্রামীণ সমাজ ব্যবস্থা গড়ে উঠলো, ঠিক আছে? তো এইগুলো সুন্দর করে পড়ে নিবি, সুন্দর করে পড়ে নিবি। আর যেই যা বই কিনেছি, এই বই কিনে বইয়ের মধ্যে একদম রাইট মারবি না, বারবার করে রিভাইজ করতে হবে। বইয়ের মধ্যে রাইট মারবি না, ঠিক আছে? বইয়ের মধ্যে রাইট মারলে কি হবে বলতো? তো অ্যান্সার চোখে পড়ে যাবে। খাতায় লিখে রাখবি, পরে তুই কারেক্ট অ্যান্সার গুলো ওখান থেকে দেখে যাবে, বারবার করে তুই করতে পারবে, ঠিক আছে? বইটা সামনে থাকলো তোর, একটা লুজ পেজ নিলি, তাহলে কি কোশ্চেনটা পড়লি কোন অ্যান্সার হতে পারে। আমার কথাটা বুঝতে পারছিস তো? আর অ্যান্সারে ফোকাস করবি না, কোশ্চেনটা বুঝবি কি হতে পারে। এবার বলছে অপরিণত সমাজ ব্যবস্থায় কারা বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করত? বলছে দেখ, একটা সমাজ ব্যবস্থায় পরিণত আর একটা অপরিণত। অপরিণত সমাজ ব্যবস্থায় কারা নিয়ম কানুন প্রণয়ন করত? ব্যবস্থাপকরা কি নিয়ম কানুন প্রণয়ন করত? শিক্ষিত মানুষ নিয়ম কানুন প্রণয়ন করত? তারপর হচ্ছে তোর বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা নিয়ম কানুন প্রণয়ন করত, নাকি সমাজের বৃদ্ধ ব্যক্তিরা? কোশ্চেনটা কি বলেছে? এটা হচ্ছে অপরিণত সমাজ ব্যবস্থায়, যে সমাজ ব্যবস্থা পরিণত হয়নি। যে সমাজ ব্যবস্থা পরিণত হয়নি সেখানে নিয়ন্ত্রণ কারা তৈরি করতো? সমাজের বয়স্ক মানুষরা নিয়ন্ত্রণ প্রণয়ন করতো। দেখবি আগেকার দিনে মানে অনেক সিনেমা টাইপের হতো, দেখি কতগুলো মানুষ বসে থাকতো, বয়স্ক বয়স্ক মানুষ, ওরাই কিন্তু সমস্ত ছিল। কি হতো যে গ্রামীণ সমাজ ব্যবস্থায় ওরাই কিন্তু নিয়ম চলতো, ওই নিয়মটাই চলতো সব, ঠিক আছে? তো এই এই এতগুলো যে প্রথম 4টে কোশ্চেন করলাম, আমি তো বলি চারটে, আমার তো মনে হয় একটা কোশ্চেন আসতে পারে বলে আমার মনে হয়। এই যে আসতে পারে, যেটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখেছে 5 নম্বর কোশ্চেন। ব্যবস্থাপনার আদি গুরু কি? দেখ প্রথম দিন পড়িয়েছিলাম, খাতায় লিখেও ছিলাম, আর খাতায় লিখেছিলাম মনে। ব্যবস্থাপনার আদি গুরু কাকে বলা হয়? হেনরি ফেয়াল হচ্ছে ব্যবস্থাপনার আদি গুরু। হেনরি ফেয়ালকে বলা হয় ব্যবস্থাপনার আদি গুরু। আবার বলছি, ব্যবস্থাপনার আদি গুরুকে হেনরি ফেয়াল। হেনরি ফেয়ালকে বলে ব্যবস্থাপনার আদি গুরু। এখন যদি বলি এফ.ডব্লিউ. টেলর কে জানিস? এই পরের চ্যাপ্টারে পড়বি। এফ.ডব্লিউ. টেলর হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, ফাদার অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। কি বললাম? ফাদার অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট। ওই বুঝুন, ওই দেখ পরের কোশ্চেনে দিয়েছে। বৈজ্ঞানিক ব্যবস্থার জনক কাকে বলে? এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর, এফ.ডব্লিউ. টেলর। এই দুটো কোশ্চেন আমি এখানে পাশে স্টার মেরে দিলাম, আমার দেখা এখনো পর্যন্ত ইম্পর্টেন্ট লেগে গেল, খুব ইম্পর্টেন্ট। উন্নত ব্যবস্থাপনা বলছে, উন্নত ব্যবস্থাপনা উন্নত ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানের, বলছে এটা বল দেখি, উন্নত ব্যবস্থাপনা যে কোনো প্রতিষ্ঠানে কি? দেখ আজকে ধর আমি একটা ব্যবসা করছি, আজকে ধর আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানি যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট যত ভালো হবে, তা আমার ব্যবসার পক্ষে তত ভালো না খারাপ? কি মনে হয়? ভালো। তাহলে কি হতে পারে? দেখ ভালো বললাম, হ্যাঁ বল, সম্পদ। ঠিক, উন্নত ব্যবস্থাপনা আমার ব্যবসার জন্য কি হয়? সম্পদ। ব্যবস্থাপনাকে মানবদের, আমি আগেই বলেছিলাম,
মস্তিষ্ক। ব্যবস্থাপনাকে মানবদের কার সঙ্গে তুলনা করা হয়? মাথা। ঠিক আছে, তোর মাথা যত ভালো চলবে, বুঝতে পারলি তো, তোদের মাথা যত ভালো চলবে, তোর ব্রেনটা যত ভালো চলবে না, সমস্ত দিকে সমস্ত কাজকর্ম অগ্রসর হতে পারে। তো ব্যবস্থা মানে বিজনেসের মধ্যেও তাই, ব্যবস্থাপনাই হচ্ছে শেষ কথা বলে, ব্যবস্থাপনাই হচ্ছে বিজনেসের মাথা। ঠিক আছে তো? আচ্ছা, ব্যবস্থাপনা হলো কাজ করে নেওয়ার কি বলেছিলাম? কৌশল। ব্যবস্থাপনা হলো কাজ করে নেওয়ার কৌশল। কারণ একটা কথা ছিল ম্যানেজমেন্ট বলে একটা কথা বলেছিলাম, ম্যানেজমেন্ট। দেখ লিখছি ম্যানেজমেন্ট, এটাকে ভাঙলে কি হতো? ম্যানেজ মেন আর টি, ভাঙলে এটা ম্যানেজমেন্ট টি। টি ফর ট্যাক্টফুলি। টি মানে কি? ট্যাক্টফুলি। বলছে কৌশল, ট্যাক্টফুলিকে বাংলা বলে কৌশল। কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করার নামই হচ্ছে ব্যবস্থাপনা। কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করার মানে কৌশলের সঙ্গে কর্মীদের পরিচালনা করার নামই হলো ব্যবস্থাপনা। তাহলে অ্যান্সারটা কি হলো? ব্যবস্থাপনা হলো কাজ করে নেওয়ার কৌশল। আচ্ছা, ব্যবস্থাপনা কটা স্তর বলেছিলাম? তিনটে। কি কি স্তর? উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। তিনটা স্তর। ব্যবস্থাপনাকে বলেছিলাম, ব্যবস্থাপনা কি? কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ, তাই তো? আমরা ওখানে পড়েছিলাম ব্যবসায় কলা কেন বলা হয়, বিজ্ঞান কেন, সব কোশ্চেন ধরাই দেবে কোশ্চেন এরকম, বুঝতে পারি তো? আচ্ছা, ব্যবস্থাপনা কি বিজ্ঞান বলেছিলাম? বল, এটা কি বলা যায় ব্যবস্থাপনা কি ধরনের বিজ্ঞান? ব্যবস্থাপনা কি বিজ্ঞান হতে পারে? ব্যবস্থাপনা কি পিওর সায়েন্স? ম্যানেজমেন্ট কি পিওর সায়েন্স? আচ্ছা, ম্যানেজমেন্ট কি মেডিকেল সায়েন্স হতে পারে এটা? আচ্ছা, ম্যানেজমেন্ট কি এনভায়রনমেন্টাল সায়েন্স? না, ম্যানেজমেন্ট সোশ্যাল সায়েন্স, সমাজ বিজ্ঞান। ব্যবস্থাপনাকে সমাজ বিজ্ঞান বলা হয়। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য? 13টা বল। নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য? আগের বছর এই কোশ্চেন নিয়ে আমার ডাউট ছিল, এই বছরও ডাউট হচ্ছে। এই অ্যান্সার গুলোতেই আমার সন্দেহ লাগে। নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য? ব্যবস্থাপনার উদ্দেশ্য কোনটা? দেখ, পরিকল্পনা করা তো ব্যবস্থাপনার উদ্দেশ্য, অবশ্যই ব্যবস্থাপনার উদ্দেশ্য আমাদের পড়ে। ঠিক আছে, তারপর বলছে কি? কারবার বৃদ্ধি করা, কারবারের বৃদ্ধি করা। তারপর বলছে মুনাফা অর্জন করা, বলছে সব করে। তাহলে ব্যবস্থাপনার উদ্দেশ্য কোনটা হবে? এটা আমি একটু আমার কনফিউশন আছে, আমি একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি আগের মধ্যে যে অ্যান্সার করেছিলাম ওদের বলেছিলাম পরিকল্পনা, কোনো কোনো মানে কোনো কোনো সময় বলেছিলাম পরিকল্পনা উন্নয়ন, সরি পরিকল্পনা রূপায়ণ, কোনো কোনো সময় বলেছিলাম সম্পন্ন। এটা আমি একটু 1 মিনিটে দেখে নিচ্ছি। আচ্ছা, এটার অ্যান্সার এটাই করে দে, সব করি করে দে। নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য? সব করি করে দে। সব করি ব্যবস্থাপনার উদ্দেশ্য কোনটা? সব করি। ঠিক আছে, মুনাফা অর্জন ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে, কারবারের বৃদ্ধি ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে, পরিকল্পনা রূপায়ণ ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যান্সার সব করি। ব্যবস্থাপনার প্রধান কাজ কোনটি? প্রধান কাজ কোনটি? ব্যবস্থাপনার প্রধান কাজ কোনটা? কি মনে হয়? পরিকল্পনা মেন কাজ, প্রধান কাজ, এবং প্রথম কাজই হচ্ছে পরিকল্পনা করা। সংগঠন হচ্ছে দ্বিতীয় কাজ। ঠিক আছে তো? আচ্ছা, কারবারের প্রয়োজনীয় উপাদানগুলি, আমরা 8টা এম এর কথা বলেছিলাম, এদের মধ্যে উল্লেখযোগ্য উপাদান কোনটি? এই 8টা এম এর মধ্যে উল্লেখযোগ্য কোনটা?
8টা এর মধ্যে মেন কোনটা? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হচ্ছে মেন ইম্পর্টেন্ট। কারবারি সংস্থায় ব্যবস্থাপনার ভূমিকা হলো, মানে একটা বিজনেসে ব্যবস্থাপনার ভূমিকা কি? এটা কি কেন্দ্রীয় ভূমিকা? এটা কি বিকেন্দ্রীভূত ভূমিকা? এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ভূমিকা? এটা হচ্ছে সরকারি নিয়ন্ত্রণাধীন ভূমিকা? বল এটা কি হবে? একটা বিজনেসে ম্যানেজমেন্টের যে রোল থাকে ওটা কি রোল থাকে? ওটাই তো মেন রোল থাকে। আগে বল, আজকে তুই ধর একটা কোম্পানি খুলেছিস, কোম্পানিতে যে ম্যানেজমেন্টের যে রোল থাকে ওটা কি রোল থাকে? ওর রোলই তো শেষ কথা বলে, ম্যানেজমেন্টের রোলই তো মেন রোল। তাহলে এটাকে হবে কেন্দ্রীয় ভূমিকা। মেন রোলকেই বলা হয় কেন্দ্রীয় ভূমিকা। নেক্সট আমি পড়েছিলাম টপ লেভেলে কারা থাকে, মিডিল লেভেলে কারা থাকে, আর লোয়ার লেভেলে কারা থাকে। টপ লেভেলে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের লোকরা থাকে, মিডিল লেভেলে সমস্ত ম্যানেজার লোকরা থাকে, আর লোয়ার লেভেলে কর্মীরা থাকে। ঠিক আছে তো? তাহলে বল 17 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে? বলছে মধ্যস্তরে কে থাকে? মধ্যস্তরে না, এই যে অফিস তত্ত্বাবধায়ক, ঠিক আছে, অফিস সুপারভাইজাররা থাকে। ফোরম্যান আগের দিন পড়ালাম, ফোরম্যান কাকে বলে? আবার বলে দেবো ফোরম্যান কাকে বলে? দেখ ফোরম্যান পড়িয়েছিলাম। হুম, অ্যান্সার কি হবে? এই যে ফোরম্যান মানে হচ্ছে, মানে ট্রেন্ড এমপ্লয়ি, ঠিক আছে? ফোরম্যান মানে হচ্ছে ট্রেন্ড এমপ্লয়ি। কি বললাম? ফোরম্যান মানে কি বললাম? ট্রেন্ড এমপ্লয়ি, ঠিক আছে, যিনি একদল শ্রমিকের তদারকি করেন, ঠিক আছে, তাকে বলে ফোরম্যান। আচ্ছা, ফোরম্যান কোন স্তরে থাকে? ফোরম্যান থাকে লোয়ার লেভেলে। এই দেখে এখানে লিখে দিচ্ছি, ফোরম্যান এটা থাকবে লোয়ার লেভেল, এ থাকে লোয়ার লেভেল, এটা লোয়ার লেভেল, ঠিক আছে। সুপারভাইজার এ থাকে কোথায়? এও থাকে লোয়ার লেভেলে। সুপারভাইজার থাকবে কোথায়? লোয়ার লেভেলে। না, আমি আগের দিন দেখ নোট লিখিয়ে দিয়েছিলাম, ওখানে সুপারভাইজার ছিল লোয়ার লেভেলে। আর অফিস তত্ত্বাবধায়ক ছিল এখানে, অফিস তত্ত্বাবধায়ক সুপারিনটেন্ডেন্ট, এটাও তুই লিখবি লোয়ার লেভেল, এটাও তুই লিখ লোয়ার লেভেল, এটাও তুই লিখ লোয়ার লেভেল। তাহলে এখানে অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার হতে পারে, এটা তোদের বইতে অ্যান্সার ভুল দিয়েছে, ঠিক আছে, এটার অ্যান্সার হতে পারে বিভাগীয় ব্যবস্থা। এটা হচ্ছে মিডিল লেভেলে থাকে, ঠিক আছে। তুই দেখ এই মতো দেখ আমি পড়িয়ে দিলাম, এই দেখ এদিক তাকে দেখ, এখানে লেখা আছে যে আমি যে, দেখ এদিক তাকে, এখানে কি লেখা ছিল দেখ, আসতে শোন না, এখানে বলেছিল কি, অফিস তত্ত্বাবধায়ক লোয়ার লেভেলে থাকে, ফোরম্যান লোয়ার লেভেলে থাকে, সুপারভাইজার লোয়ার লেভেলে থাকে, ইন্সপেক্টর এও লোয়ার লেভেলে থাকে, ঠিক আছে তো। কিন্তু আমাকে বলছে মিডিল লেভেলে কারা কারা থাকে, দেখ এখানে কি লেখা আছে মিডিল লেভেলে? প্রোডাকশন ম্যানেজার থাকে, ঠিক আছে তো, প্রোডাকশন ম্যানেজার থাকে, ফাইন্যান্স ম্যানেজার থাকে, মানে যে কোনো ম্যানেজার না, ওটা মিডিল লেভেলের ম্যানেজাররা। তাহলে এখানে কি দিয়েছে? এখানে দিয়েছে বিভাগীয়, বিভাগীয় ব্যবস্থাপনা ম্যানেজার, বিভাগীয় ম্যানেজার, ঠিক আছে, এ থাকবে মিডিল লেভেলে, ঠিক আছে, এরা কিন্তু সব লোয়ার লেভেলে। বইতে এই আনসারটা ভুল দিয়েছে দেখলাম, ঠিক আছে, বইতে এই আনসারটা ভুল লেখা আছে। 18টা, তার মানে দুটো অ্যান্সার এখনো মধ্যে 17টার মধ্যে দুটো অ্যান্সার ভুল পেয়েছি বই। বলছে কারবারে ব্যবস্থাপনার উদ্দেশ্য কি? বিভিন্ন চাহিদা ও লক্ষ্যের মধ্যে কি রক্ষা করা? বল, বিজনেসে ব্যবস্থাপনার উদ্দেশ্য হলো চাহিদা ও লক্ষ্যের মধ্যে কি করা? ভারসাম্য রক্ষা করা, একদম ঠিক। 18টা হবে বি। 19এরটা, ব্যবস্থাপনার কর্মপ্রক্রিয়ার পরিধি কি? ব্যবস্থাপনার যে কাজকর্ম করা হয় তার পরিধি কি হয়? ব্যাপক, ঠিক আছে, ব্যাপক, ওই সর্বব্যাপীটা হবে, সর্বব্যাপী। ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? অলরেডি আগে রিপিট করছেন, ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। কোনটা হবে বুঝে নে, ডিডটা হবে, অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার কৌশল। ব্যবস্থাপনার কথাটির প্রয়োগ কোথায় বেশি দেখা যায়? আজকে তোর স্কুল, এই তোর আজকে তোদের স্কুল আছে, স্কুলে ব্যবস্থাপনা হয়, ঠিক আছে, স্কুলে ব্যবস্থাপনা হয়, সরকারি বা কোনো গভর্নমেন্ট সেক্টরে অবশ্যই ব্যবস্থাপনা হয়, বিজনেসে বিজনেস ব্যবস্থাপনা হয়, তাহলে সব জায়গায় ব্যবস্থাপনা দেখা যায়। এই জন্য বলা হয় ব্যবস্থাপনা হচ্ছে সার্বজনীন,
ব্যবস্থাপনার প্রয়োগ সব জায়গায় হয়। অ্যান্সার হবে এদের, বাবা এখানে কি লিখেছে, এদের কোনোটাই নয়। কিন্তু একটা জায়গায় কিন্তু আমি পড়েই ছিলাম, দেখ ব্যবস্থাপনা সার্বজনীন, ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভাগ, কারখানা, সব জায়গায় ব্যবস্থাপনা দেখা যায়, এটা আমি পড়েই ছিলাম। আমি পড়েছিলাম বইটা, দেখ বইতে লেখা ছিল ব্যবস্থাপনার প্রয়োগ কোথায় দেখা যায়, ব্যবস্থাপনা সব জায়গায় আমরা প্রয়োগ করতে পারি, ব্যবস্থাপনাকে সার্বজনীন বলা হয়। এই যে ব্যবস্থাপনার প্রকৃতিতে একটা পয়েন্ট ছিল, ব্যবস্থাপনার প্রয়োজন শুধুমাত্র কারবারেই নয়, এটা সামাজিক হতে পারে, ঠিক আছে তো, সামাজিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সাংস্কৃতিক হতে পারে, ঠিক আছে তো, সব জায়গায় ব্যবস্থাপনার প্রয়োগ দেখা যায়, ঠিক আছে। এটা আমি প্রথম দিনই বলেছিলাম, কিন্তু এখানে অ্যান্সারটা কি বলেছে, এদের কোনোটিই নয় বলেছে। তার মানে এখান থেকে যদি হয়, মানে ব্যবস্থাপনা প্রয়োগ সবার প্রথম সবচেয়ে বেশি প্রয়োগ কোথায় হয়, বিজনেসে, ঠিক আছে, সবার প্রথম মানে সবচেয়ে বেশি প্রয়োগ হয় বিজনেসে, কিন্তু এখানে অপশন এদের কোনোটিই নয় বলেছে। তো যখন এদের কোনোটিই নয় বলেছে, তখন তুই কারবারি ক্ষেত্রে দিচ্ছিস। যদি বলতে এদের সব করে, তাহলে এদের সব করে দিতে, কিন্তু ব্যবস্থাপনা সব জায়গায় প্রয়োগ করা যায়, ঠিক আছে তো। তা আমি এখানে কারবারি ক্ষেত্রে দিলাম, কারণ কিছু করার নেই, এখানে এদের কোনোটিই নয় লিখেছে, এই জন্য কারবারি ক্ষেত্রে দিলাম। ব্যবস্থাপনার তিনটি উদ্দেশ্য কি কি বলেছিলাম, প্রথমেই বলছি ব্যবস্থাপনার তিনটি উদ্দেশ্য, মানে ব্যবস্থাপনার উদ্দেশ্য তিন দিক থেকে হয়। কি কি বলেছিলাম বল, বল কি বলেছিলাম, ব্যবস্থাপনার তিনটি উদ্দেশ্য, প্রাতিষ্ঠানিক দিয়ে হয়, ব্যক্তিগত হয়, আর সামাজিক হয়, এটা হবে সি। নিচের বিষয়গুলির মধ্যে কোনটি ব্যবস্থাপনা কাজের মধ্যে পড়ে না, এর মধ্যে কোনটা ব্যবস্থা, এইমাত্র বললাম ব্যবস্থাপনার কাজ, প্রথম কাজ কি পরিকল্পনা, সেকেন্ড কাজ কি সংগঠন, তার মানে এটা ব্যবস্থাপনার কাজ, এটা ব্যবস্থাপনার কাজ, নির্দেশনার কাজ, কাজ নয় কোনটা, নীতি নির্ধারণ, এটা হবে অ্যান্সার। নিচের কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে না, ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে কোনটা পড়ে, বল দেখি। জাতীয় উন্নয়ন, ব্যবস্থাপনার উদ্দেশ্য, উদ্দেশ্য যে জাতীয় মানে দেশের উন্নয়ন করা, অবশ্যই ঠিক, জাতীয় উন্নয়ন করা। সম্পদের ন্যায্য ব্যবহার, মানে সম্পদটাকে তুই ঠিক করে ব্যবহার করবি, এটাও কিন্তু উদ্দেশ্যের মধ্যে পড়ে। উৎপাদন ব্যয় হ্রাস, তুই কি করে যে উৎপাদন করবি, উৎপাদন করতে কি করে খরচা কমানো যায়, উৎপাদন খরচা কি করে কমানো যায়, এটাও দেখবি ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে। ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে না কোনটা, মুনাফাবাজ, মুনাফাবাজ, প্রচুর প্রফিট কামানো, মুনাফাবাজ। ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী হিসেবে কোনটি গণ্য হয় না, মানে ব্যবস্থাপনার মেন কার্যাবলী কোনটা হয় না, মেন কার্যাবলী কোনটা হয় না, দেখ তুই বল, ভাবার চেষ্টা কর। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে পড়ে, পরিকল্পনা সেটা তো পড়বেই, অনুপ্রাণিতকরণ এটাও ব্যবস্থাপনা কাজের মধ্যে পড়ে। এখানে কিন্তু বলেনি, একটু ভালো করে শোন, এখানে কিন্তু কোথাও তোকে বলেনি যে না এটা কার অনুযায়ী না হোক। তাহলে তুই দেখ ব্যবস্থাপনা কার্যাবলী যখন পড়েছিলাম, তোকে পড়ালাম, সবার প্রথম কি পড়ালাম, পরিকল্পনা কাকে বলে পড়ালাম, সংগঠন কাকে বলে পড়ালাম, তারপর কর্মী নিয়োগ কাকে বলে পড়ালাম, নির্দেশ দান পড়ালাম, তারপর একটা কাজ থেকে অনুপ্রেরণা পড়ালাম, সংযোজন পড়ালাম, নিয়ন্ত্রণ পড়ালাম, পড়েছিলাম না সব কটা। তাহলে ব্যবস্থাপনা কাজের মধ্যে পড়ে অনুপ্রেরণা, হ্যাঁ। তাহলে কি কি পড়ে, দেখ পরিকল্পনা পড়ে, অনুপ্রেরণা পড়ে, নিয়ন্ত্রণ পড়ে, বিকেন্দ্রীকরণ পড়েছি, বিকেন্দ্রীকরণ পড়ে না, সেটা হবে এই। তাহলে দেখতে এমসিকিউ কেমন দিচ্ছে, মানে ওরকম ভিতরের অত এমসিকিউ থাকবে না, জাস্ট মেন মেন কথাগুলোই পড়বে। নিচের কোনটি ব্যবস্থাপনা অন্যান্য কার্যাবলী হিসেবে গণ্য হয় না, কোনটা অন্যান্য কার্যাবলী হিসেবে গণ্য হয় না, বল। এই শোন, এটা বলতে পারবি, বলছে নিচের এই কোনটা ব্যবস্থাপনা অন্যান্য কাজ, দেখ ব্যবস্থাপনা তো কাজ আছে অনেক, তো ব্যবস্থাপনা কার্যাবলী বললাম, আমরা যে মেন কার্যাবলী কোনগুলো, এই যে এইগুলো বললাম না, আমি যে পড়ালাম কি কি বললাম, দেখ মেন কার্যাবলীর মধ্যে পড়ে পরিকল্পনা, সংগঠন, তারপর কি বলেছিলাম বল, কর্মী নিয়োগ, তারপর কি বললো নির্দেশ দান, ঠিক আছে, তারপর নিয়ন্ত্রণ তো পরে বললাম, ওই যে সংযোজন, অনুপ্রেরণা, আর হচ্ছে নিয়ন্ত্রণ, সাতটা এগুলো মেন মেন কার্যাবলীর মধ্যে পড়ে। বলছে কোনগুলো মেন কার্যাবলীর মধ্যে পড়ে না, তাহলে দেখ নির্দেশ দান এটা কি মেন কার্যাবলীর মধ্যে পড়ে, তাহলে মেন কার্যাবলীর মধ্যে দেখ স্যার নির্দেশ দান মেন কার্যাবলীর মধ্যে পড়ে, তারপরে নিশ্চয়ই বাকি, বাকিগুলো কি কি আছে দেখ, বাকিগুলো কি, আমার কথা বুঝতে পারছিস, স্যার এটা এম লিখলাম, এম মানে এটা মেন কার্যাবলীর মধ্যে পড়ে, তার মানে জ্ঞাতকরণ মেন কার্যাবলীর মধ্যে পড়ে না, ঠিক আছে তো।
তারপর বিকেন্দ্রীকরণ মেন কার্যাবলীর মধ্যে পড়ে না, প্রতিনিধিত্বকরণ মেন কার্যাবলীর মধ্যে পড়ে না। এখানে কি বলেছে, নিচের কোনটি ব্যবস্থাপনা অন্যান্য কার্যাবলী হিসেবে গণ্য হয় না? তাহলে কোনটা? এই দেখ, এই যে আমার কথাটা ভালো করে না বুঝতে পারলে হবে না। কোশ্চেন না বুঝতে পারলে অ্যান্সার দিতে পারবে না। বলছে এখানে যে তোমাকে 4টে অপশন বললাম, এর মধ্যে কোনটা ব্যবস্থাপনা অন্যান্য কার্যাবলী নয়? তা অন্যান্য কার্যাবলী নয় মানে কি? মেন কার্যাবলী। তাহলে এই 4টের মধ্যে কোনটা মেন কার্যাবলী? এখনো বলতে পারলি না, আবার বলছি শোন, আবার বলছি শোন। এখানে ওরা 4টে অপশন দিয়েছে, বলছে বলো এর মধ্যে কোনটা অন্যান্য কার্যাবলী নয়। তো অন্যান্য কার্যাবলী নয় মানে কি? মেন কার্যাবলী। অন্যান্য কার্যাবলী নয় মানে কি? আরে কার্যাবলী দুটো হয় অবস্থান, একটা অন্যান্য কার্যাবলী আর একটা মেন কার্যাবলী। তার মানে অন্যান্য কার্যাবলী নয় মানে কি? মেন কার্যাবলী। তা মেন কার্যাবলী কোনটা? 4টে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? এই কোশ্চেনটা কেমন ঘোরানো কোশ্চেন, এটাকে ঘোরানো কোশ্চেন বলে। তাহলে তুই এখান থেকে পড়বি, তুই একটা জায়গায় যখন নোট করবি না, এরকম পড়ে নিবি ব্যবস্থাপনার অন্যান্য কার্যাবলীর মধ্যে কারা কারা পড়ে? জ্ঞাতকরণ পড়ে, বিকেন্দ্রীকরণ পড়ে, প্রতিনিধিত্বকরণ, এইগুলো পড়ে অন্যান্য কার্যাবলীর মধ্যে। এবার তুই দেখ তোদের বইতেই লেখা ছিল, আমি ওই জায়গাটা ওই কোশ্চেনটা একটু অ্যাভয়েড করে চলে গেছিলাম। হ্যাঁ তোদের বইতে ছিলই না, ও ছিলই না অন্যান্য। ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে কোনটা পড়ে? কোনগুলো ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে? এইমাত্র কি বললি? এইমাত্র বললাম ব্যবস্থাপনার উদ্দেশ্য 3 দিক থেকে দেখায়। কি বলেছিলেন? একটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য, একটা ব্যক্তিগত উদ্দেশ্য আর একটা সামাজিক উদ্দেশ্য। দেখ সেম কোশ্চেন 27 নম্বর কোশ্চেন রিপিট করে দেখ ভালো করে পড়। বলছে ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত? স্যার সব করাই, তাই তো ডিপটা হবে। তারপর ব্যবস্থাপনার অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক। বলছে ব্যবস্থাপনার অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক, এই কথাটা কে বলেছে? বলছে ব্যবস্থাপনা প্রশাসন, বলছে ব্যবস্থাপনার মানে কি বলছে? বলছে প্রশাসন চেয়েও এর অর্থটা ব্যাপক। এই কথাটা কে বলেছিল? এইটা করতে হবে। দেখ, ব্যবস্থাপনার অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক, এই কথাটা কে বলেছিল? তাহলে এটা দেখ, আমরা যেখানে পড়েছিলাম ব্যবস্থাপনা আর প্রশাসন, ওখানটাই লেখা ছিল। এটাই কথাটা বলেছিল E.L. ব্রিজ। এই কথাটা বলেছিল E.L. ব্রিজ, ব্যবস্থাপনার অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক। আজকেই তো লিখলাম না প্রশাসন। ব্যবস্থাপনার অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক, এই কথাটা বলেছিল E.L. ব্রিজ। এই যে লেখা ছিল E.L. ব্রিজ বলেছিল হচ্ছে ব্যবস্থাপনার অর্থ হচ্ছে প্রশাসন অপেক্ষা ব্যাপক। এটা কথাটা কে বলেছিল? E.L. ব্রিজ। বইতে লেখা আছে, বইতে লেখা আছে E.L. ব্রিজ বলেছিল। আমি দেখিয়ে দিই, দেখ দেখিয়ে দিচ্ছি। এই দেখ, এই দেখ ব্রিজের মতে, এই যে ব্রিজের মতে ব্যবস্থাপনার অর্থ প্রশাসন অপেক্ষা ব্যাপক, এটা কে বলেছিল? E.L. ব্রিজ বলেছিল। তাহলে ওটা এই যে এখানে এমসিকিউর মধ্যে যার যার মত বলেছে, মতগুলো অবশ্যই পড়ে নেবে। মত যাদের যাদের বলে সেগুলো অবশ্যই পড়ে নেবে। কত নম্বর হলো এটা বল? এবার বলছে ব্যবস্থাপনাকে পেশা বলার কারণ। ব্যবস্থাপনাকে কেন পেশা বলা হয়? ঠিক আছে, আমরা আগের ক্লাসে পড়েছি, মানে আগের 2 দিন আগে পড়েছিলাম ব্যবস্থাপনাকে কেন পেশা বলা হয়। কারণ, কারণ দেখ ব্যবস্থাপনাকে পেশা বলার কারণ হচ্ছে আচরণ বিধি।
ব্যবস্থাপনাকে কেন পেশা বলা হয়? কারণ ব্যবস্থাপনাকে পেশা বলার কারণ, আমি আবার বলছি, পেশার এমন কিছু, এদিকে শোন আমার কথা, ব্যবস্থাপনাকে কেন পেশা বলা হয়? ব্যবস্থাপনাকে এই কারণে পেশা বলা হয় কারণ পেশার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো ব্যবস্থাপনার মধ্যে দেখা যায়। তাহলে খোঁজ এর মধ্যে পেশার বৈশিষ্ট্য কোন কোনগুলো? আচরণ বিধি, একজন ডাক্তার তাদের কি আচরণ মেনে চলতে হয়? তুই দেখ, না পড়েও চলবে, ওখানে না পড়েও চলবে। তোকে যদি কখনো জিজ্ঞাসা করে ব্যবস্থাপনাকে কেন পেশা বলা, তুই কি বলবি? বলবি পেশার কিছু বৈশিষ্ট্য ব্যবস্থাপনার মধ্যে দেখা যায়, এই জন্য ব্যবস্থাপনাকে পেশা বলা হয়। তাহলে পেশার কোন বৈশিষ্ট্য আছে? আচরণ বিধি আছে। বিশেষ জ্ঞান, পেশায় বিশেষ জ্ঞান লাগে, আর পেশায় ট্রেনিং লাগে। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? এদের সবকটি। এবার ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ বলা হয়, পড়িয়েছিলাম। ব্যবস্থাপনাকে কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ বলা হয়, বলতে হবে এই কথাটা কে বলেছিল? সবাই সব কথাকে পিএফ ডাকাই সব কথা বলেছিল? অ্যালেন বলেছিল, অ্যালেন। অ্যালেন বলেছিল ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। অ্যালেন বলেছিল ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। দেখ, দেখাচ্ছি তোকে, অ্যালেন বলেছিল ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। এই দেখ, দেখ লেখা ছিল ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞান। এই যে ব্যবস্থাপনা কলা না বিজ্ঞান উভয়ই, এল এ অ্যালেন কি বলেছিল? ব্যবস্থাপনা হলো কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। এল এ অ্যালেন বলেছিল ব্যবস্থাপনা কলা ও বিজ্ঞানের সংমিশ্রণ। তাহলে তুই একটা জিনিস দেখতে পাচ্ছিস, লক্ষ্য করছিস, মতগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইগুলো তোকে পড়ে রাখতে হবে, মতগুলো। আচ্ছা, এবার কি ব্যবস্থাপনার কাজ কি হয়? চিন্তা ভাবনায়, পরিচালনায়, হাতে কলমে, নাকি এদের কোনোটিই নয়? ব্যবস্থাপনার কাজ কিসে হয়? হাতে কলমে হয়, নাকি কোথায় হয়? দেখ, ব্যবস্থাপনার কাজ কোথায় হয়? ব্যবস্থাপনার কাজ চিন্তা ভাবনায় হয়, পরিচালনায় হয়, হাতে কলমে হয়, নাকি এদের কোনোটিই নয়? পরিচালনায় হয়, ব্যবস্থাপনার কাজ পরিচালনায় হয়। এবার এটা পড়েছিলাম, জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, এই বইটি কে লিখেছে? জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটি কে লিখেছিলেন? প্রথম দিন বলেছিলাম হেনরি ফেয়ল। জেনারেল ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটি কে লিখেছিলেন? হেনরি ফেয়ল। ব্যবস্থাপনার প্রতিটি কাজকর্ম হলো সমন্বয়ের অনুশীলন। ব্যবস্থাপনার প্রতিটা কাজকর্ম হলো সমন্বয় অনুশীলন, এই সংজ্ঞাটি কে দিয়েছিল? ব্যবস্থাপনার প্রতিটি কাজকর্ম হলো সমন্বয় অনুশীলন, এই কথাটা বলেছিল কুঞ্চ ও ডোনেল। কুঞ্চ ও ডোনেল। ব্যবস্থাপনার প্রতিটি কাজকর্ম হলো সমন্বয়ের অনুশীলন। দেখ, আজকে এটা পড়ালাম, ওখানেই লেখা ছিল। এই যে, এই যে লেখা ছিল সংযোজনের গুরুত্ব দে। এই যে কুঞ্চ ও ডোনেল কি বলেছিল? ব্যবস্থাপনার প্রতিটি কাজকর্ম হলো সমন্বয়ের অনুশীলন। ব্যবস্থাপনার প্রতিটি কাজকর্ম হলো সমন্বয়ের অনুশীলন। এর মধ্যে বলছে কোনটা ব্যবস্থাপনার কাজ নয়। দেখ, ব্যবস্থাপনার কাজ পরিকল্পনা, কর্মী নিয়োগ, নিয়ন্ত্রণ, সব করে ব্যবস্থাপনার কাজের মধ্যে পড়ে। আজকে পড়ালাম ব্যবস্থাপনার কাজ নয় কোনটা? সহযোগিতা ব্যবস্থাপনার কাজ নয়। 35। আজকে লাস্ট করলাম, আগে করতে করতে, ব্যবস্থাপনার সারবস্তু কাকে বলা হয়? সংযোজনকে ব্যবস্থাপনার সারবস্তু বলে বলেছিলাম না? সংযোজন কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? এর মধ্যে কোনটা ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়? দেখ, ব্যবস্থাপনার উদ্দেশ্য নয় কোনটা? মুনাফা অর্জন ব্যবস্থাপনার উদ্দেশ্য, নীতি নির্ধারণ ব্যবস্থাপনার উদ্দেশ্য, সংগঠনের বিকাশ ব্যবস্থাপনার উদ্দেশ্য, কর্মসংস্থান দেওয়া, কর্মসংস্থান প্রদান করে ব্যবস্থাপনার উদ্দেশ্যের মধ্যে পড়ে না। বলছে নিজের কোনটি ব্যবস্থাপনা স্তরের মধ্যে পড়ে না, কোনটা ব্যবস্থাপনা স্তর নয়? তিনটেই তো স্তর। প্রশাসনিক স্তর ব্যবস্থাপনা স্তর নয়।
ব্যবস্থাপনার তিনটে স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। প্রশাসনিক ব্যবস্থাপনা তো ব্যবস্থাপনার কোনো স্তরই নেই। উপসাধারণ ব্যবস্থাপক, উপসাধারণ ব্যবস্থাপক, ঠিক আছে তো, ব্যবস্থাপনার কোন স্তরে পড়ে? উপসাধারণ ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন স্তরে পড়ে? ঠিক আছে তো, উপসাধারণ ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন স্তরে পড়ে? তাহলে ওটা আমরা যেটা পড়েছিলাম, এটা দেখ তো কোন পয়েন্টে দেখবি শীর্ষ স্তরের ব্যবস্থাপনার মধ্যে দেখ আছে কিনা, শীর্ষ স্তরের ব্যবস্থার মধ্যে আছে কিনা উপসাধারণ ব্যবস্থা। দেখ শীর্ষ স্তরের ব্যবস্থাপনার মধ্যে আছে কিনা। হ্যাঁ, আছে, আছে। এই উপসাধারণ ব্যবস্থাপক, উপসাধারণ ব্যবস্থাপক শীর্ষ স্তরের মধ্যে পড়ে। উপসাধারণ ব্যবস্থাপক, না না পাশেই লেখা ছিল, এখানে লেখা ছিল দেখ, লেখা ছিল সাধারণ ব্যবস্থাপক, তারপরেই লেখা ছিল উপসাধারণ ব্যবস্থা। উপসাধারণ ব্যবস্থাপক শীর্ষ স্তরের ব্যবস্থার মধ্যে পড়ে। তোর পয়েন্ট এক্সিকিউট করে ফেলবি তাহলে মোটামুটি, আজকে তো করলাম এমসি গুলো, চ্যাপ্টারটা শেষ হলো, এগুলো করতে হবে তোকে। তবে আগে আগে মনে হয় একটা বই ভালো করে রেডি করে, চ্যাপ্টার ভালো করে রেডি করে তোকে অন্য বই করতে হবে, বুঝলে? অত পড়তে হবে না। বিক্রয় ব্যবস্থাপক ব্যবস্থাপনা কোন স্তরের মধ্যে পড়ে? মানে সেলস ম্যানেজার, সেলস ম্যানেজার ব্যবস্থাপনা কোন স্তরের মধ্যে পড়ে? হ্যাঁ বল। না না নিম্ন, ম্যানেজার নিম্ন স্তর কি করে হবে? বিক্রয় ব্যবস্থাপক পড়বে হচ্ছে মধ্য স্তর, বিক্রয় ব্যবস্থাপক পড়বে মধ্য স্তরে। দেখ দেখে নি এখানে, এই দেখ লেখা ছিল, এই দেখ কি আমি পড়েই ছিলাম, এগুলো সব ভুলে গেছিস। ক্রয় ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, ঠিক আছে, শ্রমিক কর্মী ব্যবস্থাপক, মুখ্য ইঞ্জিনিয়ার, মুখ্য হিসাবকারী। আমি বলেছিলাম কি করতে হবে এমসিকিউ এর জন্য, আমি আগের বলেছিলাম মনে কর, আমি বলেছিলাম ব্যবস্থাপনার তিনটে স্তর, উচ্চ স্তর, মধ্য স্তর, নিম্ন স্তর। উচ্চ স্তরে কারা কারা থাকে এটা পড়ে রাখবি, মধ্য স্তরে কারা কারা থাকে পড়ে রাখবি, নিম্ন স্তরে কারা কারা থাকে পড়ে রাখবি। করতে হবে তোকে, এটা কিছু করার নেই, এটা তোকে করতে হবে, এটা দেবেই এখান থেকে করতে। তাহলে বিক্রয় ব্যবস্থাপক মধ্য স্তরে থাকে। বলছে মানবিক সম্পদ ও অন্যান্য সম্পদের সংরক্ষণ কোন স্তরের ব্যবস্থাপনার কাজ? মানবিক সম্পদ ও অন্যান্য সম্পদ সংরক্ষণ করা, ঠিক আছে। কি কি বলেছে? মানবিক সম্পদ তুই সংরক্ষণ করবি, আর অন্যান্য সম্পদ মানে কোনো সম্পদ সংরক্ষণ করা শীর্ষ স্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে। এই দেখ 9 নম্বর পয়েন্ট, শীর্ষ স্তরের ব্যবস্থাপনা 9 নম্বর পয়েন্ট কি বলেছে? মানবিক সম্পদ ও অন্যান্য সম্পদের সংরক্ষণ করা। মানবিক সম্পদ ও অন্যান্য সম্পদ সংরক্ষণ করা কোন স্তরের ব্যবস্থাপনার কাজের মধ্যে পড়ে? শীর্ষ স্তরের ব্যবস্থাপনার মধ্যে পড়ে। এইগুলো তোকে দেখ এমসিকিউ তো ওইভাবে তুই এইভাবে বলে দিলে তো হবে না, তোকে কি করতে হবে, তোকে যেইগুলো পয়েন্ট গুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। হ্যাঁ, তবে এবার কি করবি, যখন বই যারা যারা কিনেছিস, এইটা যে এমসিকিউ গুলো পাচ্ছিস না, এই যে এমসিকিউ গুলো পাচ্ছিস, বইয়ের কোন লাইনে এমসিকিউ গুলো আছে সেই লাইন গুলো বইয়ের মধ্যে একটা ইয়ে কিনবি, একটা হাইলাইটার পেন কিনবি, হাইলাইটার পেন দিয়ে ওর মধ্যে লাইন গুলো হাইলাইট করবি। কি বললাম বলতে পারলি? ওই লাইন গুলো হাইলাইট করবি, তাহলে কিন্তু একটু চোখ ঘোরাতে পারবি এরপর। মনে থাকবে তো কি বললাম? ওই লাইন গুলো চোখ ঘোরাতে পারবি। এবার বলছে কি, মানবিক সম্পদ ও অন্যান্য সম্পদের সংরক্ষণ কোন স্তরের ব্যবস্থাপনার কাজ? ওইটাই বললাম, শীর্ষ স্তরের ব্যবস্থাপনার কাজ। ব্যবস্থাপনার শেষ পর্যায়ের কাজ কোনটা? নিয়ন্ত্রণ, একদম ঠিক। কিছু কিছু অ্যান্সার ডাইরেক্ট বলে ফেলতে পারছিস, আবার কিছু কিছু অ্যান্সার তো সেইভাবে ভিতরটা পড়া না, এটা বলতে পারছিস না। আইন, এটা বল, আইন ও নিয়ন্ত্রণ কে তৈরি করে? প্রশাসন, প্রশাসন আইন ও নিয়ন্ত্রণ তৈরি করে। প্রশাসনের কাজ কি? চিন্তা করা, পরিকল্পনা করা, পরিচালনা করা, শাসন করা। শাসন করা, প্রশাসন শাসন করে। এগুলো কেন বলতে হবে আজকেই বললি বলে, কিন্তু রিড না করলে ভুলে যাবে। তার মানে আমি কি দেখছিস, একটা জিনিস লক্ষ্য কর, আমি যে কটা এই বইয়ের যে কটা এমসিকিউ গুলো আছে, এই বইটা যার যার কাছে আছে, তুই কি করবি, ওই লাইনগুলো কোথায় আছে সেই লাইনগুলোকে হাইলাইট করবি, তাহলে খুব সুবিধা হবে। কারণ তুই সব এমসিকিউ না পড়লে ওই লাইনগুলোকে চোখ বোলালে এমসিকিউ গুলো বেরিয়ে যাবে, ঠিক আছে তো। মানে ওই লাইনগুলো তুই চোখ বুলিয়ে নিলি, তারপর এমসিকিউ নিজে থেকে আবার না দেখে। আর না হলে তুই যদি একটা দেখিস, তোর মাথায় থাকে পড়াশোনার কাজ শাসন করা, মানে মুখস্থর মতন হয়ে যাবে। মুখস্থ না, মুখস্থ না, তুই মেন লাইন গুলোতে পড়। আচ্ছা, আইন ও ওই দেখা কি করছেন, আইন ও নিয়মকানুন কে তৈরি করে? প্রশাসন। আচ্ছা বল, এবার বলছে বল, এটা বল, পটস্কট কথাটি প্রবর্তক কে? আজকে বলেছিলাম, কি বলেছিলাম? পটস্কট কথাটা কে? লুথার গালিক, লুথার গালিক, ঠিক আছে তো। 46 নম্বর কোশ্চেন।
কর্বের মধ্যে পি বলতে কি বোঝায়, এটা তো বলার দরকার নেই। পি বলতে প্ল্যানিং। কারবারের আজ আরম্ভের মানে কারবারের কাজটা আরম্ভের প্রস্তুতি পর্বকে কোনটা বলা হয়? পরিকল্পনা। পরিকল্পনা, ঠিক। 48, নিচের কোনটি পরিকল্পনার সঙ্গে জড়িত? এর মধ্যে কোনটা পরিকল্পনার সঙ্গে জড়িত? পূর্বানুমান। পূর্বানুমান থেকেই পরিকল্পনা, পূর্ব অনুমান ওটাই পরিকল্পনার সঙ্গে জড়িত। পরিকল্পনা কি? পরিকল্পনা কি অতীতের উপর নির্ভরশীল, ভবিষ্যতের উপর নির্ভরশীল, অতীত ও ভবিষ্যতের মেলবন্ধনের উপর নির্ভরশীল, নাকি এদের কোনোটিই নয়? তাহলে বল পরিকল্পনা কি বল? পরিকল্পনা হচ্ছে এমন একটা জিনিস অতীত ও ভবিষ্যতের মেলবন্ধনের উপর নির্ভরশীল। অতীত এবং ভবিষ্যৎ। অতীত পরিকল্পনা, আজকে তুই প্ল্যানিং করবি, পাস্টে কি ঘটেছিল ওটা মাথায় রাখবি, আর ভবিষ্যতে কি ঘটতে পারে ওই দুটোর মাঝামাঝি। তুই কোনো কিছু প্ল্যানিং করি, দেখ জিজ্ঞাসা করি যে বাবা ব্যবসা করছে, প্ল্যানিং যখন করা হয় না কি করবে, যে আগের পাস্ট এক্সপিরিয়েন্সটাকে খারাপ, অতীতটাকে দেখবে, অতীতটাকে দেখবে। আর হচ্ছে পরিকল্পনা, আচ্ছা পরিকল্পনা কবে করা হয় যদি বলে, অতীতে করা হয় নাকি ভবিষ্যতে করা হয় নাকি বর্তমানে করা হয়? বর্তমানে করা হয় পরিকল্পনা। তুই যখন আমি যখনই কোনো কিছু প্ল্যানিং করব, আমি মানে ফিউচারে এরকম ঘটনা ঘটতে পারে, ঘটেনি এখনো, ঘটতে পারে ওটাকে মাথায় রাখ, আর যেটা ঘটে গেছে ওটাকেও মাথায় রাখ, রেখে তো প্ল্যানিং করবে। এবার তুই ভাব, তুই যখনই কোনো কিছু প্ল্যানিং করিস, তুই আগে কি ভাববি না যে আমার অতীতে এই ঘটনাটা ঘটে গেছে? তুই কোনো কিছু, যে কোনো লাইফ মানে জীবনের যে কোনো ঘটনা হোক, যখনই কোনো মানুষ কোনো কিছু প্ল্যানিং করে, তার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, ভাববে যে না আমার অতীতে তো এই ঘটনা আমার সঙ্গে এরকম ঘটে গেছে, ঠিক আছে, আবার ফিউচারটা কি ঘটতে পারে, এটাই তো প্ল্যান। মানে কি হতে পারে আনসার? অতীত ও ভবিষ্যতের মেলবন্ধনের উপর নির্ভরশীল। এটা এই বইতে সেরকম মানে এখানে সেরকম পাস নেই, তুই যখন প্ল্যানিং চ্যাপ্টার পাবি না ওখানে পাবি এখানে, ঠিক আছে। আর তো পরীক্ষাটা তো হবে সবকটা চ্যাপ্টার পড়ার পর, সুতরাং তুই এমনি আনসার দিয়েছে। তবে নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? এবার দেখ, আমি তোকে পড়ালাম যখন এই চ্যাপ্টার, আমি এখানে পরিকল্পনার বৈশিষ্ট্য পড়াইনি, সত্যি পড়াইনি পরিকল্পনার বৈশিষ্ট্য। কেন পড়াইনি? আমি বলেছি তোর কত নম্বর চ্যাপ্টার, 2, 3, 4 নম্বর চ্যাপ্টার পরিকল্পনা আছে, ওখানে আমরা পরিকল্পনার বৈশিষ্ট্য পড়বো, এই জন্য আমি ইচ্ছা করে পড়াই, ঠিক আছে, ওখানে কিন্তু ডিটেলসে পড়বো। তো এখানে বলছি ওর মধ্যে কোনটা পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না? পূর্বানুমান করা, বল এটা কি কি মনে হয়, মানে বৈশিষ্ট্যের মধ্যে পড়তেই পারে, ঠিক আছে। তারপর বলছি আমি সমন্বয় সাধন করা। সমন্বয় সাধন মানে কি বলতো, কোঅর্ডিনেট করা, যোগাযোগ রক্ষা করা, এটা পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সুষ্ঠু পরিচালনায় সাহায্য করা, এটাও পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে, কিন্তু বিশেষীকরণ করা, স্পেশালাইজেশন করা প্ল্যানিং এ সম্ভব নয়, ঠিক আছে। তুই যদি একটু দেখতে চাস প্ল্যানিং এর বৈশিষ্ট্য, একবার চোখ বলিনে, আমরা যখন 4 নম্বর চ্যাপ্টার পড়বো ওখানে ডিটেলসে একটু পড়বো পরিকল্পনা বৈশিষ্ট্য কি। এই দেখ কি লেখা আছে, দেখ শুধু এই বক্সটা পড়লেই হয়ে গেল, বক্স, শুধু এই বক্সটা কি লেখা আছে বক্সে, বলছে পরিকল্পনা বৈশিষ্ট্য কি, সুষ্ঠু পরিচালনায় সাহায্য করা, পয়েন্ট ছিল এখানে, দেখ এখানে পয়েন্ট ছিল সুষ্ঠু পরিচালনায় সাহায্য করা, এই দেখ ছিল, সি নম্বর পয়েন্ট ছিল, বুঝতে পারছিস তো। তারপর কি লেখা আছে, পূর্বানুমান করা, হ্যাঁ বললি তো পূর্বানুমান করা, হ্যাঁ স্যার। তারপর কি, সমন্বয় সাধন করা আছে, তাহলে দেখ দেখতেই পারি। তো পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে কোনটা পড়ে? পূর্বানুমান করা পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, ঠিক আছে। সমন্বয় সাধন করা পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সুষ্ঠু পরিচালনায় সাহায্য করা পরিকল্পনা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কিন্তু বিশেষীকরণ করা পরিকল্পনার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, ঠিক আছে। তো তার মানে এই যে এই চ্যাপ্টারে যে ব্যবস্থাপনা যে কার্যাবলী আছে না, ব্যবস্থাপনার যে কার্যাবলী আছে, ওখানে প্রতিটা কার্যাবলী বৈশিষ্ট্য দিয়ে তো, শুধু এই বক্স গুলো পড়ে নি, বক্স গুলো, তাহলে তো কাজ হয়ে যাবে। সুষ্ঠু সংগঠন প্রতিষ্ঠানকে কিভাবে সাহায্য করে? মানে ভালো সংগঠন, সুষ্ঠু সংগঠন প্রতিষ্ঠানকে কিভাবে সাহায্য করে? এটা হবে প্রতিষ্ঠানের সাফল্য আনে। মানে তোর যে একটা অর্গানাইজেশন আছে, ওই অর্গানাইজেশন মানে একটা মানে একটা যে ভালো অর্গানাইজেশন, সুষ্ঠু অর্গানাইজেশন, সাউন্ড অর্গানাইজেশন, এটাকে বলে সাউন্ড অর্গানাইজেশন, ভালো অর্গানাইজেশন। ভালো অর্গানাইজেশন, আমার কথা শুনতে পাচ্ছিস? আজকে তোর ধর একটা কোম্পানি আছে, কোম্পানির নাম ধর এবিসি কোম্পানি। এইবার ওই কোম্পানিতে একটা অর্গানাইজেশন আছে, ধর অর্গানাইজেশনটা ভালো অর্গানাইজেশন, তো ওই অর্গানাইজেশনটা তোর কোম্পানিকে কিভাবে সাহায্য করে? আবার বলছি, ধর কোম্পানিটার নাম কি বললাম, এবিসি কোম্পানি, ভালো করে বলছি কোম্পানিটার নাম কি,
এবিসি কোম্পানি। ঠিক আছে, এই কোম্পানির ভিতর তো প্রতিটা কোম্পানিতে অর্গানাইজেশন থাকবে, তো এই কোম্পানিতে তোর একটা অর্গানাইজেশন আছে। বলছে এই অর্গানাইজেশনটা খুব ভালো অর্গানাইজেশন। ঠিক আছে, তার মানে তাহলে ভালো অর্গানাইজেশন থাকলে তাহলে তোর কোম্পানিকে সাহায্য করবে। তাহলে কোম্পানির সাহায্য কি করে আসে? কোম্পানিতে যদি সফল হয় তাহলে তো কোম্পানি সাহায্য হয়েছে। কোম্পানি যদি ব্যর্থ হয়ে গেল, কোম্পানির কাজই হচ্ছে না ভালো, তাহলে কি সংগঠন ভালো? তার মানে ভালো সংগঠন কি করে বুঝবি? কোম্পানিকে যদি সফলতা এনে দেয়, কোম্পানি যদি সফলতার সিঁড়িতে তুলে দেয়, বুঝিস তো? তার মানে কি বলছে? প্রতিষ্ঠানের সফলতা আনে, প্রতিষ্ঠানে যদি সাফল্য আসে তাহলে ভাবি তোর সুষ্ঠু সংগঠন আছে। বোঝা গেল কি বললাম? কর্মী ও কাজের মধ্যে সঠিক বোঝাপড়াকে কি বলা হয়? এটা জানিস, বলেছিল। কর্মী, কর্মী মানে কি? আজকে তোর কোম্পানির নাম কি? এবিসি কোম্পানি। এবিসি কোম্পানিতে অনেক লোক চাকরি করে। ওই কর্মী আর কাজ, কর্মী মানে তার কোনো একজন মানুষ, তাই তো? আর যে কাজটা করে সেই কাজ, এই দুজনের মধ্যে সঠিক বোঝাপড়াকে কি বলা হয়? সমন্বয়, কোঅর্ডিনেট করা। 52টা বি হবে। 53, সমন্বয় ও সহযোগিতার মধ্যে পার্থক্যের মূল বিষয় কোনটি? ঠিক আছে, ওই যে যেখানে পার্থক্য ছিল আমি ওখানে ওই ডিটেলসটা পড়লাম না, ভিতরে পড়লাম। বলছে সমন্বয় ও সহযোগিতার মধ্যে পার্থক্য যাতে তৈরি হয় না, মেনলি পার্থক্য কোথা থেকে তৈরি হয় এটাই বলে দিচ্ছি। উদ্দেশ্যমূলক পার্থক্য হয়, উদ্দেশ্য মেন পার্থক্য, উদ্দেশ্যের পার্থক্য। সমন্বয়ের উদ্দেশ্য আর সহযোগিতার উদ্দেশ্য, দুজনের উদ্দেশ্য আলাদা। দুজনের উদ্দেশ্য আলাদা, ওই উদ্দেশ্য থেকে পার্থক্য তৈরি হয়। এবার হচ্ছে নির্দেশ দানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? তো নির্দেশ দানের বৈশিষ্ট্য তোকে জানতে হবে। নির্দেশ দানের বৈশিষ্ট্যগুলো আমি পড়ালাম কিছুক্ষণ আগে। নির্দেশ দানের বৈশিষ্ট্য, নির্দেশ দানের বৈশিষ্ট্য পড়েছিলাম, ঠিক আছে? বলছে নির্দেশ দানের বৈশিষ্ট্য কি? বলছি নির্দেশ দান ব্যবস্থাপনার প্রাণ স্বরূপ। ঠিক আছে, নির্দেশ না দিলে এমপ্লয়িরা কাজ করবে কি করে? ব্যবস্থাপনার প্রাণ স্বরূপ। ব্যবস্থাপকের দক্ষতার পরিচায়ক নির্দেশ দান। ঠিক আছে, কর্মীদের প্রেরণাদায়ক। ঠিক আছে, তো তাহলে কারেক্ট আনসার হবে এদের সফল। নির্দেশ দানের বৈশিষ্ট্য হবে এদের সফল। যোগ্য নেতৃত্বের দ্বারা অধীনস্থ কর্মচারীদের পথ প্রদর্শনকে কি বলা হয়? যোগ্য নেতৃত্ব, ঠিকঠাক লিডারশিপের দ্বারা অধীনস্থ কর্মচারীদের পথ প্রদর্শনকে কি বলা হয়? বল। 55 অ্যান্সারটা কি হতে পারে? নির্দেশ দান, একদম ঠিক, নির্দেশ দান। এটাও পড়েছিলাম, প্রকৃত অর্থে নির্দেশ দান বলতে কি বোঝায়? নির্দেশ দান বলতে কি বোঝায়? আদেশ দান। প্রকৃত অর্থে নির্দেশ দান বলতে কি বোঝায়? আদেশ দান। 56টা এ হবে। 57 বলছে কি কর্মচারীদের অনুসরণ করে এবং তাদের ভুলভ্রান্তি সংশোধন করে দেয় কে? ভুলভ্রান্তি কিছুক্ষণ আগে বললাম, কোনো কিছু ভুল হলো সেটাকে তুই সংশোধন করে দিবি, ভুল নিয়ন্ত্রণ। 57টা কি হবে? ডি। অনুপ্রেরণার মাধ্যমে কর্মীদের কর্মপ্রেরণা বৃদ্ধি করলে প্রতিষ্ঠানে কি বৃদ্ধি ঘটে? উৎপাদন বৃদ্ধি ঘটে, সুনাম বৃদ্ধি ঘটে, কাজ বৃদ্ধি ঘটে, এদের কোনোটিই নয়। বল, এটা বলে যাও কিছুক্ষণ আগে অনুপ্রেরণা করার সময় বলছিলাম। দেখ, অনুপ্রেরণা মানে আজকে ধর আমার একটা কোম্পানি আছে। কোম্পানির এমপ্লয়ীদের যত আমি মোটিভেট করবো, যত বেশি মোটিভেট করবো, ওরা কি করবে? ওরা কাজ করতে আগ্রহ পাবে। আর ওরা যদি কাজ করতে আগ্রহ পায় তাহলে আমার কোম্পানির কি বাড়বে? উৎপাদন বাড়বে না? অ্যান্সার বুঝতে পারছিস তো? অত মুখস্থ করতে হয় না, জাস্ট কয়েকটা জিনিস তোকে পড়তে হবে, বাট কিছু জিনিস কনসেপ্টে মাথায় রাখতে হবে। 59, কর্মীদের মিলিত প্রচেষ্টাকে কার্যকর করার কাঠামোকে কি বলা হয়? কর্মীদের যে মিলিত প্রচেষ্টা, কিছুক্ষণ আগেই বলেছিলাম, কর্মীদের মিলিত প্রচেষ্টাকে কি বলা হয়? বল, কি বলেছিলাম? 59টা বল বল বল, কিছুক্ষণ আগেই বলেছিলাম। কর্মীদের মিলিত প্রচেষ্টা, বল। কর্মীদের মিলিত প্রচেষ্টা কার্যকর করার কাঠামোকে কি বলা হয়? এই দেখ, তোকে পড়ালাম, এই মাত্র পড়ালাম। এই দেখ, এখানেই ছিল, একদম নিচের থেকে লাস্টের দিকে। কোশ্চেনটা পর, কর্মীদের মিলিত করার প্রচেষ্টা।
কোশ্চেনটা কি ছিল বল? কর্মীদের এই সংগঠন, সংগঠন বলা হয় কর্মীদের মিলিত প্রচেষ্টাকে কার্যকর করার জন্য একটি কাঠামো নির্মাণ করতে হয়, তাকে সংগঠন বলে। কোম্পানিতে অনেক স্টাফ কাজ করে, ঠিক আছে, ওদের যে মিলিত মিলিত অল্প অল্প প্রচেষ্টা আছে ওইটাকে কার্যকর করার জন্য একটা কাঠামো তৈরি করা হয়, তখন তাকে বলা হয় সংগঠন। এটা বইতে এটা ভুল দিয়েছে অ্যান্সার, হ্যাঁ বইতে অ্যান্সারটা ভুল দিয়েছে। এখন আমার 4টে অ্যান্সার ভুল পেয়েছি বইতে, প্রথম 59টা কোশ্চেন পর থেকে 4টে অ্যান্সার ভুল পেয়েছি, মানে বইতেও সব অ্যান্সার ঠিক নেই, অনেক অ্যান্সার ভুল আছে। কর্মীদের ভুলভ্রান্তি সংগঠন করার জন্য কি প্রয়োজন? আগেই বলেছি, কর্মীদের ভুলভ্রান্তি সংগঠন করার জন্য কি প্রয়োজন? নিয়ন্ত্রণ। কর্মীদের কাজে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করাকে কি বলে? এইমাত্র বললাম অনুপ্রেরণা। অনুপ্রেরণা কি? কর্মীদের ভুলভ্রান্তি, আচ্ছা কর্মীদের ভুলভ্রান্তি সংশোধন করাকে, কর্মীদের ভুলভ্রান্তি সংশোধন করাকে কি অনুপ্রেরণা বলে? না, এটা ক্যান্সেল হয়ে গেল। কর্মীদের আনুগত্য বাড়িয়ে তোলা, এটাকে কি অনুপ্রেরণা বলে? হ্যাঁ। কর্মীদের মধ্যে একতা সৃষ্টি করা, এটাকে কিন্তু অনুপ্রেরণা বলে না। আবার সঠিক কর্মী নিয়োগের ব্যবস্থা করা, এটাকেও অনুপ্রেরণা বলে। অনুপ্রেরণা কোনটা হবে আনসার? কর্মীদের মধ্যে আনুগত্য বাড়িয়ে তোলা। সংযোজনের জন্য কি দরকার? নিয়ন্ত্রণ দরকার। সংযোজনের জন্য কি দরকার? কত নম্বর কোশ্চেন? 63 নম্বর কোশ্চেনটা। সংযোজনের কি দরকার? সংযোজনের জন্য সহযোগিতা দরকার হয়। সংযোজনের জন্য কি দরকার? সহযোগিতা দরকার, সহযোগিতা। সংযোজনের বৈশিষ্ট্য কি? সংযোজনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা? সংযোজনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি জানিস তো? দেখ, সংযোজন কি করে? বিভিন্ন বিভাগের মধ্যে কোঅর্ডিনেট করে, যোগাযোগ রক্ষা করে। আর যখন তুই বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ রক্ষা করবি তখন অপচয়টা কমে যায়, অপচয় কমে। কোনো জিনিসের যখন তুই যোগাযোগ রক্ষা করতে পারবি তাহলে কোনো প্রোডাক্ট না কোনো কিছু মিস ইউজ হবে না, ঠিকঠাক ইউজ হবে, অপচয় রোধ হয়। তার মানে সংযোজন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? অপচয় রোধ করা। কোনটি পেশার বৈশিষ্ট্য বল? এটা তো জানিস, এটা তো কমন কোর্স, এটা জানিস। পেশা হতো একজন ডাক্তারের কি লাগে? বিশেষ জ্ঞান লাগে। তারপর ব্যবহারিক প্রয়োগ, তারপর হচ্ছে তোর নীতি জ্ঞানের প্রয়োগ। তাহলে সব কটা হবে? 65টা হবে, ডি 66। আচ্ছা তাহলে আজকে এই অবধি থাক, কারণ হচ্ছে পরের, কারণ শেষ হবে না, এখানে অনেক এমসিকিউ আছে বুঝলি, 132টা আছে। আরো একটা ক্লাস লাগে, আরো একটা ক্লাস লাগে, পরের ক্লাসে শেষ হবে।